নখ কামড়ানো উত্তেজনা, রোমাঞ্চ, শ্বাসরুদ্ধকর এক ম্যাচ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ম্যাচটা ছিল এমনই উত্তেজনায় ভরপুর। প্রথম ম্যাচ জিতে সিরিজ জয়ের খুব কাছে চলে গিয়েছিল বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে র্যাঙ্কিংয়ে উন্নতি করার একটা বড় সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু তারা সেটা হারালেন খানিকটা অবিশ্বাস্যভাবেই। এত বছরের পথ চলায় বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভার খেলল, আর সেই সুপার ওভারেই বাংলাদেশ হারল মাত্র 1 রানের ব্যবধানে। কিন্তু কেন এমন এই হার? মিরপুরের পিচ সিরিজের শুরু থেকেই ছিল আলোচনার তুঙ্গে। কালো কুটকুটে এক পিচ আসলে কেমন বিহেভ করবে সেটা সিরিজের শুরুতে মোটামুটি ধারণা করতে পেরেছিল দুই দলই। এজন্যই দুই দলেই ছিল স্পিনারদের রাজত্ব। প্রথম ম্যাচে অল্প পুঁজি নিয়েও বাংলাদেশ রিশাদ হোসেনের কল্যাণে দারুণ এক জয় পেয়েছে। দ্বিতীয় ম্যাচেও দুই দলেই ছিল অনুমেয়ভাবেই স্পিনারদের রাজত্ব। অবিশ্বাস্যভাবে প্রথমে বোলিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ পুরো 50 ওভার করিয়েছে স্পিনারদের দিয়ে। ওয়ানডে ক্রিকেটে 54 বছরের ইতিহাসে এটাই প্রথম ঘটনা। বাংলাদেশ মুস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশের বাকি বোলিং লাইন আপও ছিল স্পিনারদের নিয়ে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তুলেছিল 213 রান। এমন পিচে এই টার্গেট ওয়েস্ট ইন্ডিজের জন্য ছিল রীতিমতো বিশাল এক লক্ষ্য। তবে বাংলাদেশকে অবাক করেই সেই লক্ষ্য না ছুলেও সমান সমান স্কোর করেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারের নাটকে ওয়েস্ট ইন্ডিজ প্রায় জিতেই যাচ্ছিল। 6 বলে দরকার ছিল তাদের মাত্র 5 রান। সে অবস্থা থেকে সাইফ হাসানের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ জয়ের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। শেষ বলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য দরকার ছিল মাত্র 3 রান। সেই বলে ক্যাচ উঠেছিল, নুরুল হাসান সোহান সেটা নিতে পারেননি। সেই ক্যাচ ড্রপে ওয়েস্ট ইন্ডিজ 2 রান নিলে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভারে খেলে। সুপার ওভারও ছিল নাটকে ভরপুর। সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল 10 রান। বাংলাদেশের সামনে টার্গেট ছিল মাত্র 11 রান। ওয়েস্ট ইন্ডিজ যখন বোলিংয়ে আসে তখন বৈধ বল হবার আগেই বাংলাদেশের স্কোর বোর্ডে অর্ধেক রান চলে এসেছে। তো বাংলাদেশের জন্য জয়টা সময়ের ব্যাপার মনে হচ্ছিল, কিন্তু অবিশ্বাস্যভাবে সেই ম্যাচেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দেওয়া টার্গেটটা পূরণ করতে পারেনি। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র 1 রানের জন্য ম্যাচটা হেরে যায় বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ে সিরিজে এখন 1-1 সমতা। এই ম্যাচ হেরে বাংলাদেশ আসলে র্যাঙ্কিংয়ে যে উন্নতি করার একটা সুযোগ তৈরি হয়েছিল সেটা আসলে হেলায় হারালো। শেষ ম্যাচে যদি বাংলাদেশ জিতেও যায় তাহলে 2-1 সিরিজ জিতলেও বাংলাদেশ আসলে ওয়েস্ট ইন্ডিজকে টপকাতে পারবে না, তারা র্যাঙ্কিংয়ে 9ও আসতে পারবে না। তো সরাসরি বিশ্বকাপে খেলার জন্য বাংলাদেশ যে আসলে পিচ সেট আপ বা সব কিছু সেট আপ করেছিল যে ওয়েস্ট ইন্ডিজকে যদি আমরা হোয়াইট ওয়াশ করতে পারি তাহলে আমরা র্যাঙ্কিংয়ে একটা ভালো উন্নতি করতে পারবো। সামনের 1 বছরে আমাদের অনেক খেলা আছে, তো সেখানে আসলে আমাদের ভালো করার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টা খুব জরুরি ছিল, যেহেতু তারা এখন র্যাঙ্কিংয়ের 8 নম্বরে আছে, আমরা এখন র্যাঙ্কিংয়ের 10 নম্বরে। তো সেই সুযোগটা আমরা ব্যাটারদের ব্যর্থতায় সুপার ওভারে হেরে আমরা হারালাম। এটা আসলে খানিকটা অকল্পনীয় বলা চলে, যে সুযোগটা আসলে বাংলাদেশের সামনে ছিল। এখন কথা হচ্ছে বাংলাদেশ তো এই সিরিজে এখন 1-1 সমতা, আমরা সুপার ওভারে হারলাম। তো ম্যাচ শেষে আসলে মেহেদী হাসান মিরাজ যেটা বলেছেন যে সুপার ওভারে বাংলাদেশ আসলে এর আগে কখনোই খেলেনি। তো এর আগে যেহেতু বাংলাদেশ সুপার ওভারে খেলেনি, তো সুপার ওভার বাংলাদেশের কাছে একেবারেই নতুন একটা বিষয়। মিরাজ বললেন যে সুপার ওভারে যদি বাংলাদেশের অভিজ্ঞতা থাকতো তাহলে হয়তো এই ম্যাচটা তারা জিততে পারতেন। যেহেতু সুপার ওভার বাংলাদেশ প্রথমবার খেললো, তাই অনভিজ্ঞতাটাই আসলে বাংলাদেশের জন্য কাল হয়েছে। তো এই ব্যাপারটা আসলে কতটুকু গ্রহণযোগ্য যে একটা দল আসলে এত বছর ধরে খেলছে, তারা সুপার ওভারে গিয়ে সুপার ওভারে কখনো খেলেনি বলে এরকম পরিস্থিতি থেকে ম্যাচটা হারলো। এই অবস্থায় যেখানে আসলে আমাদের জন্য সিরিজটা 3-0-তে যেতে আসলে খুবই জরুরি একটা বিষয়, এবং এই সিরিজে 3-0-তে জেতার জন্য আমরা এমন একটা পিচ বানিয়েছি যেটা নিয়ে আসলে হাস্যরস, সমালোচনা সব কিছু হয়েছে। এমনকি গতকাল ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আকিল যেটা বললেন সেটা আসলে খানিকটা বাংলাদেশকে একটু খোঁচা মেরেই বলা হলো। তিনি আসলে বললেন যে তিনি যখন পিচের ছবিটা দেখছিলেন টিভিতে, নিজের টিভিতে, তিনি হয়তো তিনি নিশ্চিতভাবে ভেবে নিয়েছিলেন যে তার টিভির রঙের কোনো সমস্যা আছে, নাহলে পিচটা আসলে এত কালো দেখার কথা না। শেষ পর্যন্ত তিনি নিজে বুঝতে পারলেন যে না, আসলে টিভির সমস্যা না, পিচটাই আসলে অনেকটাই কালো। তো তিনি এটা দিয়ে আসলে মজা করলো খানিকটা, আসলে বাংলাদেশের যে পিচ ক্রিয়েটর আছেন, বিসিবি বলেন বা পিচ যারা তৈরি করেছেন, তাদেরকে একটা বড় ধরনের একটা খোঁচাই দিলেন যে এমন পিচ আসলে আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাটে আসলে কখনোই দেখা যায় না। এই পিচে 2 ম্যাচেই দেখা গেছে যে স্পিনাররা আসলে ম্যাক্সিমাম টাইপ বল করেছে, পেসারদের আসলে এখানে কোনো কাজ নেই বললেই চলে। পেস বলার এখানে খুব ভালো কাজও করতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজ তো গতকাল একটা রেকর্ডেরই জন্ম দিল। 50 ওভারের ক্রিকেটে 54 বছরের ইতিহাসে কখনোই পুরো 50 ওভার কোনো দলের স্পিনাররা করেনি। ওয়েস্ট ইন্ডিজ যেখানে তাদের
পেস ঐতিহ্যটা এত বড়, তারা আসলে এত বড় বড় পেসারদের জন্ম দিয়েছে, সেই ওয়েস্ট ইন্ডিজ এই পিচের জন্য কোনো পেসারকে দিয়ে বল করাননি। মানে এটা আসলে বাংলাদেশের জন্য লজ্জা বলবো বা ওয়ানডে ক্রিকেটের জন্য লজ্জার বলবো, সেটা আসলে মানে দর্শকরা ভালো বলতে পারবেন। বাংলাদেশ মুস্তাফিজকে দিয়ে বল করিয়েছে, তাদের স্পিনাররাই রাজত্ব ছিল, মানে পুরো টাইমটা স্পিনাররাই আসলে রাজত্ব করেছে। সেই ম্যাচে মানে বাংলাদেশ আসলে জিততে পারলো না, মানে যেখানে আমাদের এত আয়োজন এত কিছু করা ম্যাচটা জেতার জন্য। তো এটা আসলে একটা মানে বড় ধাক্কাই বলা চলে। একই সাথে বাংলাদেশের ক্রিকেট আসলে কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আসলে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। গতকালের ম্যাচে আসলে দেখেছি আমরা দর্শকের খরা, মানে যেখানে আসলে বাংলাদেশ ক্রিকেটের মানে হোম অফ ক্রিকেটে ম্যাচ দেখতে এর আগে থেকেই মানে টিকিট বুকিং করে রাখেন, মানে স্টেডিয়ামের বাইরে একটা বড় হুড়োহুড়ি দেখা যায় ম্যাচের 1-2 ঘন্টা আগে থেকে, যে কে আসলে দ্রুত স্টেডিয়ামে ঢুকতে পারবে। গতকাল স্টেডিয়ামে মানে কাকপক্ষেও ছিল না, একেবারে ফাঁকা। মানে ম্যাচের 1-1.5 ঘন্টা আগে থেকে সেখানে সাংবাদিক বা ম্যাচ অফিসিয়ালরা ছাড়া মানে মিরপুরের বাইরে দর্শকের কোনো চাপ ছিল না বললেই চলে। হয়তো সেটা তীব্র গরমের কারণে হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক, অফিস ডে ছিল, অফিসে বা স্টুডেন্টরা পড়াশোনায় ব্যস্ত ছিলেন, তো বিকাল গড়ালেও আসলে তেমন দর্শকের সংখ্যা বাড়েনি। আমরা যদি সন্ধ্যার দিকে বা ম্যাচের শেষ মুহূর্তে যদি আমরা দেখি, পুরো স্টেডিয়ামে মেরে কেটে আসলে 200 থেকে 300 দর্শক উপস্থিত ছিলেন। এটা আসলে আমাদের জন্য একটা অকল্পনীয় ব্যাপার। বাংলাদেশের একটা আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে, সেখানে এত কম দর্শক কেন? এটা নিয়ে আসলে ম্যাচের পর বেশ আলোচনা হয়েছে। বাংলাদেশের দর্শকরা কি তাহলে আসলে মানে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিলেন? মানে এরকমটা না হলে আসলে এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে মিরপুর স্টেডিয়ামে এত কম দর্শক হওয়ার কোনো কথাই না। তো এটা আসলে একটা বড় প্রশ্নের জন্ম দিয়েছে যে আমরা আসলে শেষ ম্যাচে কি এর চেয়েও কম দর্শক হবে? অনেকেই বলছেন যে শেষ ম্যাচে আসলে সিরিজ নির্ধারণী ম্যাচ হলেও দেখা যাবে যে এই ম্যাচের চেয়েও কম দর্শক হচ্ছে। পরে সিরিজটা হবে T20, সেটা হবে চট্টগ্রামে। আমরা জানি যে সিলেট কিংবা চট্টগ্রামে সবসময় দর্শকের সংখ্যা অনেক বেশি থাকে, ঢাকার চেয়ে দর্শক অনেক বেশি হয়, সেটা বিপিএল বলেন, টেস্ট বলেন কিংবা ওয়ানডে T20 যে ফরম্যাটই হোক। মানে চিটাগং এবং সিলেট কিংবা খুলনা রাজশাহী যেখানেই খেলা হোক, ঢাকার চেয়ে দর্শক সেখানে বেশি হয়। তবে এইবার সেটার একটু ব্যতিক্রম হতে পারে, যেটা ধারণা করা হচ্ছে যে ঢাকার মতো চিটাগংয়েও দর্শক খরা থাকবে। বাংলাদেশ আসলে যে লেভেলে ক্রিকেট খেলছে, সেখানে আসলে দর্শকরা কতটুকু আগ্রহ নিয়ে নিজেদের গাটের পয়সা খরচ করে ক্রিকেট খেলা দেখতে যাবেন, সেটা আসলে একটা মানে বড় শঙ্কার বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা গতকাল দেখেছি যে এই খেলা দেখার জন্যই কি আসলে আমরা টাকা খরচ করে স্টেডিয়ামে যাব কিনা, স্টেডিয়ামে না হলেও টিভিতেও আসলে আমরা আমাদের মূল্যবান সময়টা এই দলের পেছনে নষ্ট করব কিনা, সেইটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশ দল আসলে শেষ ম্যাচটা যদি জিতে সিরিজটাও জিততে পারে, কিছুটা হয়তো সান্ত্বনার জয় পাবে, র্যাঙ্কিংয়ের উন্নতি না হলেও, বা T20 সিরিজের জন্য একটা বড় বুস্ট আপ হবে। তো আসলে বাংলাদেশ দলের মানে ভবিষ্যৎ কী, বা আমাদের আসলে আমাদের ক্রিকেট বোর্ডের রেভিনিউর বড় একটা অংশ তো অবশ্যই আসে আমাদের টিকিট থেকে। সো সেই দর্শক যদি না থাকে, তাহলে আসলে ক্রিকেটটা আসলে কতটুকু ধরে রাখতে পারবে তাদের যত অগ্রগতি। গত 10 বছরে যে আমাদের বলি যে 900 কোটির একটা বড় রেভিনিউ আমরা পেয়েছি ক্রিকেট বোর্ড, যে আমরা 2 বা 3 নম্বর ধনী বোর্ড। তো এটার থেকে আসলে আমরা কোন প্যাচে পড়ে গেলাম সেটা আসলে আমাদের সময়ই বলে দেবে। তো আজ এই পর্যন্তই। আশা করছি বাংলাদেশ শেষ ম্যাচটা জিতে আমাদের মন ভরাবে এবং T20 সিরিজের জন্য একটা ভালো বুস্ট আপ নিতে পারবে।